এখানে আমি ইপিবির সঙ্গে সফটওয়্যার ইন্ডাস্ট্রি এবং কম্পিউটার ইন্ডাস্ট্রি কিন্তু বহু বছর আগে থেকে কাজ করে আসছি। বস্তুতপক্ষে আমার যদি মনে পড়ে, প্রাথমিকভাবে এই সফটওয়্যার ইন্ডাস্ট্রি বাংলাদেশে গড়ে তোলার জন্য কি ধরনের নীতিমালা প্রয়োজন, কি ধরনের পদক্ষেপ প্রয়োজন, সে প্রথম ইপিবির লিডারশিপে একটা কমিটি করা হয়। সেটার থেকেই একটা কিছু তৈরি করা হয় বহু বছর আগে। তারপর আমরা ইপিবির থেকে বিভিন্ন সময় বিদেশে আমাদের সফটওয়্যারকে দেখানোর জন্য, বিভিন্ন মেলায় প্রদর্শন করার জন্য এবং ব্যবসা আনার ক্ষেত্রে এবং ব্যবসা করাটা সহজতর করার জন্য বিভিন্ন সময় কাজ করেছি এবং অনেকটা অগ্রসর হতে পেরেছি। আমি ইপিবির ভাইস চেয়ারম্যান সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্থপতি হাফিজ ওসমান, সম্মানিত সচিব বাণিজ্য মন্ত্রণালয় জনাব মাহফুজ আনাম, সম্পাদক ডেইলি স্টার জনাব জিয়াউল হাসান সিদ্দিকী, ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক জনাব মাহফুজ, আমরা সব বন্ধু এবং সহকর্মী, এক্সিকিউটিভ ডাইরেক্টর কম্পিউটার কাউন্সিল, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত আজকের এই সেমিনারে উপস্থিত থাকতে পেরে এবং নিঃসন্দেহে গর্ববোধ করছি সভাপতির মধ্যে প্রাথমিক মন্তব্যগুলিতে। ইপিবি এমন একটা দফতর, ইপিবি বা একটা সাপোর্ট অর্গানাইজেশন, এটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো নামে বোঝা যায় ইট ইজ সাপোজ টু প্রমোট এক্সপোর্ট অফ এনিথিং ফ্রম বাংলাদেশ, এবং ইপিবি কাজটি করার চেষ্টা করছে। আমরা মাহবুব সাহেবের উপস্থাপনায় দেখেছি যে গার্টনারের যে বাংলাদেশকে ইনক্লুড করা এই 30টি দেশের মধ্যে এর যে ক্রাইটেরিয়াগুলি আমরা লক্ষ্য করেছি, আমরা গার্টনারের যে ইনক্লুশন অফ বাংলাদেশ ইন দিস 30 টপ আউটসোর্সিং নেশন, এটা একটা আসলে স্বীকৃতি, এবং এই কথাটা ভালোভাবে এসেছে এই স্বীকৃতিটা ধরে রাখা। কারণ আমরা দেখি যে এই স্বীকৃতি স্থায়ী স্বীকৃতি না, এটা পরিবর্তিত হয়। এই বছরই যেমন গার্টনার এই স্বীকৃতি থেকে 60টি উন্নত দেশকে সেখান থেকে বাদ দিয়েছে, শ্রীলঙ্কাকে বাদ দিয়েছিল, শ্রীলঙ্কাকে নতুন করে ইনক্লুড করেছে। আমি গার্টনার ওয়েবসাইট থেকে পড়ছি, clients continue to seek a portfolio of offshore countries, and with India again experiencing increasing labor costs and attrition, this is creating opportunities for other offshore locations to target the services needs of more mature Asian clients. এবং তারপরে বলছে, Gartner elected to focus on emerging countries this year due to the dynamic changes taking place as they move towards developed country status. Gartner excluded the mature countries of Australia, New Zealand and Singapore this year because their maturity has led to little year-on-year change to their rating. Gartner also included 2 new countries to this year analysis, Bangladesh and Sri Lanka. Sri Lanka was last assessed in 2007-2008, while Gartner assessed Bangladesh's offshore rating for the first time. সো বাংলাদেশকে এবারে প্রথম অ্যাসেস করা হয়েছে এবং বাংলাদেশকে টপ 30 অন্তর্ভুক্ত করার মতো যোগ্য বলে তারা মনে করেছেন, এবং মূল কারণ সম্ভবত এখানে কস্ট, কারণ কস্টের ক্ষেত্রে ভেরি গুড রেটিং রয়েছে, আর বাকিগুলিতে ফেয়ার এন্ড পুয়ার। কামাল ভাই একটা কথা উল্লেখ করেছেন যে ইপিবির প্রথম দিকের যে ভূমিকা, আমি এটা একটু পরে আসতাম, যেহেতু উনি উল্লেখ করেছেন আমি প্রথমেই আসছি। আমরা এই মুহূর্তে 2টি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, একটা হলো ফার্নিচার, একটা শিপ বিল্ডিং। আমরা ফার্নিচার একটা ন্যাশনাল পলিসি প্রণয়নের চেষ্টা করছি এবং এক্ষেত্রে আমরা সহযোগিতা নিচ্ছি একটি বাণিজ্য মন্ত্রণালয়, একটি প্রতিষ্ঠান ক্যাটালিস্টের। আমরা শিপ বিল্ডিং এর উপর একটা বড় রিপোর্ট প্রণয়ন করেছি। আমরা এটা এখনো শেয়ার করিনি সবার সঙ্গে, বাট বিকজ উই আর ওয়েটিং ফর এ ন্যাশনাল সেমিনার অন শিপ বিল্ডিং, যেটা আমরা সহসায় করবো বলে আশা করছি। মাননীয় অর্থমন্ত্রীকে আমরা চাচ্ছি এটাতে চিফ গেস্ট থাকার জন্য। মাননীয় অর্থমন্ত্রীর সময় পেলে আমরা এটা সহসায় এটা আহ্বান করবো, একটা ন্যাশনাল সেমিনার অন শিপ বিল্ডিং। ইপিবি সফটওয়্যার সেক্টর নিয়ে এই কাজটা করেছে আগে, আমরা এখনো আবার নতুন করে হয়তো এটা শুরু করতে পারি। গতকাল মাননীয় সচিব মহোদয় এবং আমি একটি জায়গায় ছিলাম যেখানে আলাপ হচ্ছিল জিআইজেড এর সঙ্গে, ঠিক সফটওয়্যার নিয়ে আলাপ হচ্ছে, এবং জিআইজেড যিনি বাংলাদেশ প্রতিনিধি উনি উল্লেখ করছিলেন যে সফটওয়্যারের জার্মানি কেন্দ্রিক একটি বড় বাজার তো রয়েছে, এবং সেখানে সিবিটি আমরা অংশ নিয়েছি হয়তো
সবচেয়ে বড় মেলা হয় সম্ভবত এটি আইটির। উনি বলছিলেন যে সিবিডি যদি বাংলাদেশ অংশ নিতে চায় আমরা উই ক্যান হেল্প। ইভেন বাজার অনুসন্ধানে এই গতকাল আমি ছিলাম এখানে সেমিনারে, যেখানে নেদারল্যান্ড এবং ডেনমার্কের যে বিজনেস ম্যাচমেকিং এর বিষয়টা ছিল এবং ডেনিশ এবং ডাচ সরকারের যে সহযোগিতার বিষয়টি ছিল, যেহেতু একই ধরনের সহযোগিতা দিতে দে আর ফিনান্সিয়ালি ক্যাপেবল এবং তারা রেডি আছে এটা সহযোগিতা দিতে। তো আমি কালকে এটা উঠাতে আমি আই ওয়াজ থিঙ্কিং যে আসলে এটা একটা সুযোগ, আমরা হয়তো এটা ইপিবি আমাদের সুযোগ নিতে পারি, আমরা যদি জিআইজেডকে সঙ্গে নিয়ে এই সফটওয়্যারের জন্য এবং জন্য আরো কিছু কাজ করতে পারি। যে কথাটা শুরুতে বলা দরকার ছিল কিছুটা এসেছে, এটা যে সফটওয়্যার একটি অত্যন্ত অমিত সম্ভাবনাময় সেক্টর বাংলাদেশের জন্য। আমরা জানি যে বাংলাদেশের যে রফতানি বাণিজ্য এটা গ্রোথ ভালো, যখন সারা দুনিয়া যখন মাইনাসে হাবুডুবু খাচ্ছে, বাংলাদেশে 12টা দেশে একটি যেটি 4% গ্রোথ পেয়েছে গত বছর। এই বছর এখন পর্যন্ত 41% গ্রোথ। আমাদের গ্রোথ গার্মেন্টসে 80% উপরে ছিল এক সময়, গত বছর 77%, উইদাউট লুজিং ভলিউম অর দ্য ফিনান্সিয়াল টার্মস। অন্য সেক্টরগুলো ভালো করছে। আমরা এই বছর $18.5 বিলিয়ন টার্গেটের বিপরীতে ইতিমধ্যে $10.2 বিলিয়ন অর্জন করেছি 6 মাসে, প্রথম 6 মাসে ডিসেম্বর পর্যন্ত। অল আর দিস গুড ফিগার্স। কিন্তু আমরা যখন কম্পিউটার সার্ভিসেসে আসি, আমাদের এক্সপোর্টে আমরা দেখি সেখানে 35 মিলিয়ন, এবং 35 মিলিয়ন কিন্তু কখনো আমাদের যে ক্যাপাবিলিটি সক্ষমতাকে রিফ্লেক্ট করে না। 35 মিলিয়ন কখনো আমাদের সক্ষমতাকে রিফ্লেক্ট করে, আমার সক্ষমতা আরো অনেক অনেক বেশি। ইভেন এই রেটিং গুলা মাথায় রেখে আমরা বলতে পারি আমাদের সক্ষমতা কিন্তু আরো অনেক বেশি, কিন্তু আমরা আগাতে পারছি না। এবং কামাল ভাই এটা বলেছেন, এটা যখন আমাকে মাইক দিয়েছেন শুরুতেই, যে অ্যাকশন, আমি কিন্তু প্রথম পয়েন্ট লিখেছি আমি এখানে বসেই, যে আমি অ্যাকশন প্ল্যানের কথাই বলবো, যে অ্যাকশন প্ল্যান অ্যান্ড ফ্লো চার্ট। আসলে এই সেমিনারগুলির মাধ্যমে যেটা অর্জন হবে, যে অনেকগুলো সেমিনারের মাধ্যমে, তারপর বেসিস বসে একটা অ্যাকশন প্ল্যান ঠিক করা উচিত, যে নেক্সট স্টেপগুলি কি কি, এবং দেয়ার আর স্টেপস যেগুলো পাশাপাশি চলবে। যে ইপিপি একটা স্টেপ নিবে, কমিউনিটি কাউন্সিল একটা স্টেপ নেবে, বাংলাদেশ ব্যাংক একটা স্টেপ নেবে, এই স্টেপগুলো পাশাপাশি চলবে। যে স্টেপগুলো পাশাপাশি চলবে সেগুলো চিহ্নিত করতে হবে। এবং আমি যখন অ্যাকশন প্ল্যান নিব, এটা তো অ্যাকশন প্ল্যান তো অবশ্যই একটা এখানে একটা বেঞ্চমার্ক থাকবে, একটা টাইম লাইন থাকবে। ফলে প্রতিটা টাইম লাইনে আমরা তখন চেক করতে পারবো যে আমাদের যে অর্জন করার কথা ছিল 2 মাসে অথবা 6 মাসে অথবা 9 মাসে, আমরা এটা অর্জন করতে পেরেছি কিনা, না পারলে কোনটা পারিনি, সেখানে আমরা এটা আবার পুনর্বিবেচনা করতে পারবো, তাহলে এটার জন্য কি করা উচিত। ইন্টারফেসিং এর কথা আমি বলতে চাচ্ছিলাম। গতকাল যে সেমিনারটা হলো, যেখানে ডাচ এবং ডেনিশ দুটি প্রেজেন্টেশন ছিল, বিজনেস ম্যাচিং এন্ড ইন্টারফেসিং উইথ ফরেন কোম্পানিজ, যেটা কালকে জিআইজেড যেটা বলতেছিল, এটা তাদের মন্তব্য হতে পারে, ইন কোর্ট আমি বলতেছি, যে অনেক সময় মনে হচ্ছে যে যখন মেলাতে যাচ্ছি আমরা বাংলাদেশ থেকে, আমাদের কোম্পানিগুলো, সফটওয়্যার ফার্মগুলি, আমরা হয়তো যথেষ্ট হোমওয়ার্ক করি না। তাদের বক্তব্য এটা। তারা বলছেন যে আমি বিজনেস মিটিং করবো উইথ এ কোম্পানি, হয়তো দেখা গেল ওই কোম্পানি সম্পর্কে আমি সব তথ্য নিয়ে যাচ্ছি না ওখানে। আমি ওখানে বসে তাকে জিজ্ঞেস করতেছি, তার যে তথ্য ওয়েবসাইটে হয়তো আছে, সেই তথ্যটা আবার তাকে জিজ্ঞেস করতেছি, যেটা হয়তো আমার সম্পর্কে তার ইমপ্রেশনটা খারাপ করতেছে। ফলে আমি যদি একটা মেলায় যাওয়ার আগে আমি প্রস্তুতি নিই যে আমি এখানে 10টা বিজনেস মিটিং করবো উইথ 10টা ফার্ম, এই 10টা ফার্ম সঙ্গে আমি যদি হোমওয়ার্ক করা যায় যথাযথভাবে, তাহলে আমার সম্পর্কে তার ইমপ্রেশনটা ভালো হবে। ফলে এই ইন্টারফেসিংটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর আমরা আইটি ফেয়ারের ব্যাপারে যেটা আমরা জানি, যে ইপিবি প্রতি বছর 25 থেকে 35টি মেলায় অংশ নেয়। ইপিবির আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, এর চেয়ে বেশি মেলায় হয়তো অংশ নেওয়া সম্ভব না। আমরা আইসিটি মেলা হয়তো 2টা বা 3টা মেলায় অংশ নিই, বা একটা মেলায় অংশ নিই কোনো বছর। এবার আমরা জানি যে মিসহ্যাপ ইন নিউ ইয়র্ক, এটা আমাদের অত্যন্ত সম্ভাবনা একটা মেলা ছিল, সেটা হয়নি। আমরা ডেনমার্কের মেলাটা বাদ দিয়েছি, এবার আমরা সুইডেনে স্টকহোমে যাচ্ছি। তো আমরা কালকে জিআইজেড এর আলাপের সূত্রে যেটা মনে হচ্ছে হয়েছে, আমরা যদি একটু এক্সপ্লোর করি, নট অনলি জিআইজেড, উই ক্যান এক্সপ্লোর ফর আদার সোর্সেস অলসো। আমরা আরো যদি সহযোগিতা খুঁজি, আমরা তো আরো কিছু বেশি মেলায় অংশ নিতে পারবো, সেটা আমরা ইনশাল্লাহ উইল লুক ফর। এবং ইপিবি আই হোপ, আমি বেসিসের আগের প্রোগ্রামে ছিলাম, লাস্ট একটা প্রোগ্রাম যে বাংলাদেশ নেক্সট লঞ্চ করে, সেখানেও ছিলাম। এবং যেটা ইপিবির সঙ্গে যে বিজনেসের সম্পর্ক বা এই আইটি সেক্টরের সম্পর্ক, এটি অনেক দিনের সম্পর্ক, যেহেতু সার্টেনলি উইল বি মোর প্রোঅ্যাক্টিভ
ইন প্রমোটিং আইটি সেক্টর। কারণ আমরা যে খাতগুলিকে সম্ভাবনা মনে করি, এখন আমরা বলছি শিপ বিল্ডিং এর কথা, নেক্সট $1 বিলিয়ন সেক্টর হিসাবে। আমরা ফার্মাসিউটিক্যাল সম্পর্কে আশাবাদী এখনো যে হয়তো এটা আরো ভালো করবে। এছাড়া খুব বেশি সেক্টর আমাদের নাই। লেদার সেক্টরে যদি আমরা ফিনিশ প্রোডাক্ট বেশি করে ফুটওয়ারে যাই, এখান থেকে $1 বিলিয়ন আসতে পারে। এছাড়া খুব বেশি সেক্টর আমাদের নাই যেখানে আমরা চট করে বলতে পারি যে আমরা এখান থেকে $1 বিলিয়ন নিয়ে আসতে পারবো। কারণ দেয়ার আর লট অফ সেক্টরস, আমরা যে এক্সপোর্ট আইটেম দেখি, দে হ্যাভ এ লট অফ লিমিটেশন। এটা এই লিমিটেশনগুলো যেগুলি রয়েছে যে আমরা চাইলে এটা দূর করতে পারবেন। আমরা জুট নিয়ে আমরা অনেকে আশাবাদী, কিন্তু জুটের লিমিটেশন আছে তার যে চাষের জমি, আমি চাইলে জমির পরিমাণ খুব বেশি বাড়াতে পারবো না। ফলে এই লিমিটেশন আছে, অন্যান্য সেক্টরে অন্য ধরনের লিমিটেশন রয়েছে। ফলে যেহেতু সফটওয়্যার বা আইসিটির যেহেতু লিমিটেশন আমি মনে করি নাই, এর সম্ভাবনা করতে অসীম। ফলে আমরা যদি একটু প্রোঅ্যাক্টিভ রোল গ্রহণ করি, এটা সম্ভব হবে। আমরা অত্যন্ত আশাবাদী যে যেখানে সরকারের ভূমিকার কথাও আছে এই যে রেটিং এ যে ফ্যাক্টরগুলি রয়েছে, এখানে আমরা আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশের এবং যে ভিশন 2020 এর কথা বলছেন, এই ডিজিটাল বাংলাদেশের ঘোষণার কারণে কিন্তু অনেক কাজ হয়ে যাচ্ছে। এটা একটা political commitment by the present government, political commitment by the Prime Minister of the country। এতে কিন্তু আমরা বহু কাজ করছি, সব কাজে সমন্বয় আছে এটা বলবো না। আমি ইনফর্মাল আলাপে শুনি যে কম্পিউটার কাউন্সিল গত 2 বছর যে কাজ করেছে, তার আগে 15 বছর হয়তো এই পরিমাণ কাজ কম্পিউটার কাউন্সিল করে নাই। একটু আগে এক্সিকিউটিভ ডাইরেক্টর সাহেব বলছিলেন যে 1600 স্কুলে ওনারা যেটা করেছেন, যে কম্পিউটার ল্যাব করেছেন, ওনারা এর হার্ডওয়্যার মেইনটেন্যান্সের দিকে চিন্তা করতেছেন। স্টিল আমার যেটা মনে হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে আরেকটু মিনিস্ট্রিতে এটা করতে পারে, আরেকটু স্পষ্ট ধারণা যে ডিজিটাল বাংলাদেশে। আমি সকালে ইনফর্মালি শেয়ার করতেছিলাম উইথ দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন। উনি চমৎকার একটা লাইনের ডেফিনেশন বলে দিলেন। আমি বললাম যে আমি এটা জানি না এই ডেফিনেশনটা। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আসলে এক্স্যাক্টলি আমরা কি চাই, চিত্রটা যদি একটু পরিষ্কার হয়, আগের মতোই যে আমি অ্যাকশন প্ল্যান বা বেঞ্চমার্কিং যদি করি, আমি তো বলতে পারবো 2 বছর আমার এটুকু আগানোর কথা ছিল। আমি জানি যে আইসিটি মিনিস্ট্রি মাননীয় মন্ত্রী মহোদয় আছেন এখানে, চমৎকার একটি কি করে ডকুমেন্টেশন আছে কিন্তু যে মিনিস্ট্রিগুলি কার কি করণীয়, কিন্তু ফলো আপটা যথেষ্ট এটা শক্তিশালী না। যে একটা মিনিস্ট্রি যদি ফেল করে, আমি মনে করি এখনকার যে সময় আসছে, কেউ যদি ফেল করে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে, এটার জন্য দেয়ার শুড বি, আমি পিউনিটিভ বলবো না, বাট এটা একটা কিছু থাকা দরকার, যে শাসনের একটা ব্যবস্থা থাকা দরকার যে কেন অ্যাচিভ করা গেল না। এটা যদি হয়, অন্যান্য মিনিস্ট্রিগুলো আরো অ্যাক্টিভ হবে, আমি মনে করি যে অর্জনটা আরো সহজ হবে। আমাকে এই সেমিনার আমন্ত্রণ জানানোর জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। যদি সময় বেশি নিয়ে থাকে এই জন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম।